করে খারাপ আছে তো, দেখ এরর দিচ্ছে না। চল জোরে জোরে ঘুরতে থাক। এরম ভাবেই থাকবে এটা। হ্যাঁ হেভি হচ্ছে। আরো লোক দেখানো ছিল। এই দেখ এই যেতে ঠিক তোকে ভাবতে দিয়ে আমাকে রেখে চলে যায়। ছিল এটা খারাপ সেটাও হ্যাঁ এগুলো দাস কি তোরা এরকম অবস্থা। চল
এই যে সামারটা ফেলে দিয়েছে এই লোকটা। সি ব্রেন গেছে তোর মতো ব্রিজও রাখছে ব্রিজ। আর দুর্গা সিংহ এসে সামারটাকে তাড়া করেছে, ভয় আসছে ঠাকুর। এই কাহিনিটাই হচ্ছিল তো সেই এটা হচ্ছে খালি গাড়ি। Library and seminar room. On the right-hand side of the pedestrian path is the old go-down, which has been converted into a seminar room and a library where books on eminent freedom fighters and the Indian freedom movement are for the public to browse through. These books are for reading only and will not be issued. এটা বিড়ালটা দেখ, এটা ওনার স্টাইল। এটা এই ছবিটা খুব সুন্দর। ঊনবিংশ বিংশ শতাব্দী শুরু করেন। The Watchtower and Chapel. The Watchtower is an octagonal, double-storied structure which is 30 feet high and is the tallest structure within the jail campus. Sentries could watch all the prison cells and the open spaces in between from the terrace of this structure. The British police was partial towards the European prisoners and had constructed a small chapel at the ground floor for the European and Christian inmates. না ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। 4 নম্বর কক্ষ। 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো তার একটা ধারণা এই কক্ষ থেকে পাওয়া যায়। পূর্বের ঔপনিবেশিক প্রশাসকরা কারাগার সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন এই ভবনটির বিন্যাসে তা প্রতিফলিত হয়েছিল। একই কক্ষে থাকা সত্ত্বেও বন্দীদের একে অপরের মধ্যে অতিরিক্ত কথাবার্তায় নিষেধ ছিল। সেই জন্য পাথরের তৈরি অপ্রশস্ত বিছানার বালিশগুলো একটি আরেকটির বিপরীতে এমনভাবে রাখা যাতে দুজন বন্দী পরস্পরের সাথে কোনো ব্যক্তিগত আলোচনা না করতে পারেন। কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে ভাগ করা যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের না রাখা যায়। মহিলা এবং দেওয়ানি বন্দীদের অর্থাৎ সিভিল প্রিজনারদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। কারাতে সর্বক্ষণ নজরদারি থাকত। প্রহরীরা পর্যায়ক্রমে কক্ষের ভিতরে এক টানা লম্বা পরিসরটিতে নিয়মিত টহল দিত এবং বাইরের চৌহদ্দিতে ঘোরাফেরা করার সময় গরাদযুক্ত জানালাগুলি থেকেও তারা কড়া নজর রাখত। প্রতিটি কারাকক্ষে শৌচাগার এবং স্নানের জায়গা ছিল। ঔপনিবেশিক উত্তরকালের ভারতে বিভিন্ন ধর্মাবলম্বী বন্দীরা তাদের নিজ নিজ ধর্ম পালনের এবং প্রার্থনা জানানোর স্বাধীনতা পেতেন। দেওয়ালে ঈশ্বরের ছবি টাঙানো এবং মূর্তি স্থাপনের জন্য অস্থায়ী বেদি বানিয়ে অর্চনা করার অনুমতি ছিল। মনে করা হয় 3য় শ্রেণীর সবচেয়ে বিপজ্জনক বন্দীদের মাটিতে রাখা হতো। 2য় শ্রেণীর বা তুলনামূলকভাবে কম বিপজ্জনক রাজনৈতিক বন্দীদের জন্য সিমেন্ট দিয়ে বানানো বিছানা বরাদ্দ ছিল।
উচ্চ শ্রেণীর বন্দীদের পৃথক কক্ষে রাখা হতো। ইউরোপিয়ান বন্দীদের স্থান হতো অন্য ওয়ার্ডে। এই তো তাই এনারও ছবি রাখি, সংগ্রামী তো একজন। ঠিক আছে। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়া অপরাধের কারণ হতে হয়। বহু বিদ্রোহীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। তিনি এবং তার ভাই বারেন্দ্র ঘোষ বিপ্লবের শিখাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সংঘ।
যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসত, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তব। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছিল, এমনকি নিষিদ্ধ করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। সহজ উনি ছিলেন বিপ্লবীদের প্রধান পক্ষ। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের বিচার তার দেশে। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সামনে 1908 সালের 2 মে 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে প্রায় 30 জন সাহসী বন্দী ছিলেন। বিপ্লবীরা কারাগারের 4 দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাবিত ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বারীন্দ্র ঘোষ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ গোস্বামী ব্রিটিশ সরকারের দ্বার সাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন গোস্বামীকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শর্ত দিল তার আগে তারা একবার নরেন গোস্বামীর সঙ্গে দেখা করবেন। 1908 সালের 31 অগস্ট নরেন গোস্বামী তাদের সঙ্গে দেখা করবে। তার শরীরে গুলির তাকে শেষ করে দেওয়া। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসে। তারা কষ্টের আলোকে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছিল। অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল।
অরবিন্দ ঘোষের মামলা লড়েছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখিয়েছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছু সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলের প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করার এই অনরস প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে অনুমিত। গোটা ভারতবাসীর কাছে তারা চিরকাল প্রণম্য হয়ে থাকবেন। ভালো হলো। কবিতা চালাইনি একদম প্রিয় খাবার খাইয়েছি কিন্তু এবারে ভালো করে ঘুরবে। সকালবেলা ডিম তো দুপুরবেলাও খাইয়ে দিয়েছি। কি কিসে প্র্যাকটিস? আস্তে আস্তে সব সব ওই উপরে থাক, পড়ে যাবে সব জলে। The night before. The gallows are right in front of these cells, fixed on a raised platform. A small room next to the gallows was the doctor's chamber, where the dead bodies were certified for cremation and other last rites after they were hanged. There used to be a canal running through the jail complex in the olden days. Unclaimed bodies from the gallows were thrown into the canal, and they floated into the Tully's Nala before being washed away into the river Hooghly. নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে
এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়।